আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট অ্যাডমিশন সিরিজের আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি কোনো স্পেসিফিক ইউনিটের জন্য না, একই সাথে এ বি সি অর্থাৎ তুমি সায়েন্স, কমার্স কিংবা মানবিক যে ইউনিটের শিক্ষার্থী হয়ে থাকো না কেন, তোমার যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হতে পারে চট্টগ্রাম কিংবা গুচ্ছ অন্তর্ভুক্ত কোনো একটা বিশ্ববিদ্যালয়। তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে শুরুতেই একটা সতর্কবার্তা, তোমার যদি কোনো পাবলিক ভার্সিটিতে পড়ার ইচ্ছা না থাকে, তাহলে তুমি আজকের ক্লাসটি করো না, কারণ আজকের ক্লাসটি করার পরে তোমার ইচ্ছা হয়ে যেতে পারে। তো তোমার যদি ইচ্ছা না থাকে যে আমি কোনো পাবলিক ভার্সিটিতে পড়তে চাই না, বা আমার এমন কোনো ইচ্ছা নাই, বা এইচএসসিতে প্লাস পাওয়ার কোনো ইচ্ছা নাই, তাহলে তুমি ক্লাসটি করো না। করলে কিন্তু তোমার ভিতরে উৎসাহ চলে আসতে পারে। সো প্রথমেই সতর্কবার্তা করে দিচ্ছি, অ্যাডমিশনের যেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সেটা কিভাবে পড়তে হবে, একদম পড়া শুরু করে তোমাকে দেখিয়ে দিব হাতে কলমে যে কিভাবে তুমি এটা শুরু করবা এবং পরবর্তীতে এটা কিভাবে তুমি এগিয়ে নিয়ে যাবা, যেন তোমার পাবলিক ভার্সিটিতে একটা সিট 100% কনফার্ম হয়ে যায় ইনশাল্লাহ। লক্ষ্য করো, শুরুতে যে বিষয়টি না বললেই নয় যে আজকের ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ বা আজকের ক্লাসটি কারা করবে। খুব ভালো করে লক্ষ্য করো, আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা মোটা অঙ্কে 3টা ইউনিটের শিক্ষার্থী থাকি। একটা হচ্ছে এ ইউনিট, একটা হচ্ছে বি ইউনিট এবং আরেকটি হচ্ছে সি ইউনিট, রাইট? এ ইউনিট বলতে আমরা বুঝি হলো সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স। বি ইউনিট হিউম্যানিটিজ, বা আমরা বলতে পারি আর্টসের যে গ্রুপটা আছে, আমরা সংক্ষেপে হিউম্যানিটিজ লিখে রাখলাম। এবং বাণিজ্য বলতে আমরা বুঝি কমার্স, সি বলতে কমার্স। শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি ছাড়া বাকি ইউনিভার্সিটিগুলোতে এ ইউনিট বলতে সায়েন্স, বি ইউনিট বলতে হিউম্যানিটিজ এবং সি ইউনিট বলতে কমার্স বা বাণিজ্য বিভাগকে বোঝানো হয়। একই সাথে আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশনে। আর আমরা সবাই জানি আমাদের যে অ্যাডমিশন আছে সেখানেও 3টা ইউনিট আছে, এ বি সি। এ বি এবং সি ইউনিট আছে। এখন লক্ষ্য করো, আমাদের মাঝে যে ভ্রান্ত ধারণা যেটা আছে যে একজন এ ইউনিটের শিক্ষার্থী শুধুমাত্র এ তে পরীক্ষা দিতে পারবে, বি ইউনিটের শিক্ষার্থী শুধু বি তে পরীক্ষা দিতে পারবে, সি ইউনিটের শিক্ষার্থী শুধু সি তে পরীক্ষা দিতে পারবে, সি ইউনিটে। এটা একদমই অ্যাকুরেট নয়। অধিকাংশ ইউনিভার্সিটিতে বর্তমানে বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। সো আজকে তোমরা নিশ্চয়ই জানো, টাইটেল দেখে ক্লাসে জয়েন করছো, তবে আজকের ক্লাস থেকে তোমরা নিশ্চিত 1 মার্ক কমন পাবা, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। পাশাপাশি তোমাদের অ্যাডমিশন নিয়ে যে ধারণা আছে সেটা বদলে যাবে এবং তোমাদের ভিতরে উৎসাহ তৈরি হবে ইনশাল্লাহ। কারণ তোমার ভিতরে ইচ্ছা আছে বলে তুমি আজকের ক্লাসটায় জয়েন করেছো। এই ইচ্ছা তুমি যদি ধরে রাখতে পারো, ইনশাল্লাহ তুমিও ঢাবিসহ যে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাবে। সেই ক্যাপাসিটি তোমার ভিতরে আছে, আর সেই ক্যাপাসিটিকে আরো বেশি এনহান্স করার দায়িত্ব আমার। তুমি শুধু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো এবং আমার কথা মতো কাজগুলো করো। লক্ষ্য করো, তাহলে আমরা বলছি যে আমরা জানি যেটা যে এ ইউনিটের শিক্ষার্থী শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে, বি ইউনিট শুধু বি তে, সি ইউনিট শুধু সি তে। কিন্তু এটা ভ্রান্ত ধারণা, এটা এখন না, অনেক আগে এটা ছিল, কিন্তু বর্তমানে এটা নাই। তুমি যে এ ইউনিটের শিক্ষার্থী, আমি যদি বলি, লক্ষ্য করো বাংলাদেশে কিন্তু সব থেকে বেশি সংখ্যক শিক্ষার্থী আছে এই ইউনিটে। তুমি যদি একটু রিসার্চ করো, যে কোনো এইচএসসির যে কলেজগুলো আছে, কলেজগুলোতে তুমি ফোকাস করো, সবার ফার্স্ট টার্গেট থাকে সায়েন্সে পড়ার। কিন্তু সায়েন্সে যখন তাদের গ্রেডের ক্রাইটেরিয়া যখন পূরণ হয় না এসএসসির রেজাল্টে, তখন তারা মানবিক বা বাণিজ্যে ভর্তি হয়। এভাবে দেখা যায় যে এই ইউনিটে হিউজ পরিমাণে শিক্ষার্থী থাকে। একইভাবে এই ইউনিটের বিপরীতে তোমরা যখন এই এইচএসসির পরে অ্যাডমিশনে আসো, মেডিকেল, বুয়েট এই সকল সেকশনগুলোতে, ঠিক আছে, মেডিকেল বা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বলতে পারি আমরা, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আসনের পরিমাণ খুবই কম। তুমি অনেক মেধাবী স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে 0.5 কিংবা 0.25 কিংবা 0.2 এরকম মার্কের জন্য দেখা যায় যে সে চান্স পায় নাই। মানে প্রতিযোগিতা প্রচুর। আবার দেখা যায় যে তোমরা অনেকে এইচএসসিতে সায়েন্স নিয়ে ফেলছো, কিন্তু তুমি ম্যাথে দুর্বল, বায়োলজিতে দুর্বল। এর কারণে দেখা যায় যে অ্যাডমিশনে গিয়ে যেখানে তোমার জাস্ট 0.2 মার্কের জন্য নাম্বার তোমার চান্সই অনিশ্চয়তায় চলে যায়, সেখানে তুমি দুর্বলতা নিয়ে পরীক্ষার হলে যাও। তাহলে তুমি যদি একটাই অপরচুনিটি রাখো,
যে হ্যাঁ তুমি এই ইউনিটের স্টুডেন্ট, শুধু এই ইউনিটেই পরীক্ষা দিবে, তাহলে কিন্তু এই যে তোমার চান্স পাওয়াটা অনিশ্চিত, হতেও পারে নাও পারে, কিন্তু তোমার সামনে কিন্তু বিসি এগুলোতে অপরচুনিটি রয়েছে। সো তোমাকে এই অপরচুনিটিগুলো কাজে লাগাতে হবে। এখন থেকে শিখে নাও, এটা শুধু পড়াশোনা না, জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে যত ডেভেলপমেন্টাল সেক্টর আছে, নট নেগেটিভ সেক্টর, অনলি পজিটিভ ডেভেলপমেন্টাল যে সেক্টরগুলো আছে সেখানে, সেটা শিক্ষা হতে পারে, সেটা ওয়ার্ক প্লেস হতে পারে, সেটা স্কিল ডেভেলপ হতে পারে, এই সেক্টরগুলোতে যখন যা অপরচুনিটি পাবা লাইফে, যেখানে যা অপরচুনিটি পাবা, অপরচুনিটিগুলোকে নিয়ে নিবা। যেমন তুমি এখন তোমার সামনে হচ্ছে অ্যাডমিশন, যারা এইচএসসি 26, এইচএসসি এবং অ্যাডমিশন তোমার সময় কম, কিন্তু যারা এখন এইচএসসি ফার্স্ট ইয়ারে আছে, ঠিক আছে, কিংবা যারা এসএসসিতে আছে, তাদের সামনে কিন্তু স্কিল ডেভেলপ করার সুযোগ আছে। তারা কম্পিউটার ট্রেনিং নিতে পারে, ভাষা যে ট্রেনিংগুলো আছে, শুদ্ধ উচ্চারণ, এগুলো কিন্তু তারা শিখে নিতে পারে। অর্থাৎ ডেভেলপমেন্টাল যে সেক্টর, যত অপরচুনিটি সবকিছু গ্রাব করতে হবে। তাহলে আমরা যেখানে ছিলাম যে তুমি এই ইউনিটের শিক্ষার্থী, তুমি শুধু চাচ্ছ যে আমি এই ইউনিটে পরীক্ষা দিব, কিন্তু সেখানে তো তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ প্রতিযোগিতা অনেক বেশি। তাহলে তুমি কিন্তু একই সাথে বি ইউনিট এবং সি ইউনিট দুইটাতেই পরীক্ষা দিতে পারবা। আবার একইভাবে তুমি সাপোজ সি ইউনিটের স্টুডেন্ট, তুমি বাণিজ্য শাখার একজন শিক্ষার্থী, তুমি সি ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পেতে চাইছো, সি ইউনিটেও কিন্তু আসন সংখ্যা খুবই কম, তাহলে তোমারও কিন্তু এ এবং সি ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এ এবং বি ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তোমার। তাহলে এটা কিভাবে হবে? আর আমরা তো জানি যারা বি ইউনিটের শিক্ষার্থী তারা সরাসরি বিতে পরীক্ষা দিতে পারবে, আর বর্তমানে বি ইউনিট অর্থাৎ মানবিকে যারা আছে তারা একই সাথে সায়েন্স এবং আর্টসে পরীক্ষা দিতে পারবে। আর এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই যে তোমরা যারা পরীক্ষা দিবে, সাপোজ তুমি এই ইউনিটের শিক্ষার্থী, তুমি বি ইউনিটে পরীক্ষা দিবা, তাহলে বি ইউনিটে যখন তুমি এক্সাম দিবা, অ্যাডমিশনে অংশগ্রহণ করবা, তোমার কিন্তু যারা নিট বি ইউনিটের অর্থাৎ মানবিকে যারা পরীক্ষা দিবে তাদের সাথে কম্পিটিশন হবে না। এই তোমার মতোই আর যারা মানবিকে পরীক্ষা দিবে তাদের সাথে তোমার প্রতিযোগিতা হবে। সেখানে 10,000 হতে পারে, 5,000 হতে পারে, 20,000 হতে পারে, যেখানে তোমার মানবিকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি হয়ে যায়। সো এই জন্য বলছি যে তুমি ইউনিট হও বা সি ইউনিট হও, আজকের ক্লাসটা যে জিকে লাইন দেওয়া আছে, জিকে অ্যাডমিশন ক্লাস, তাই বলে যে এটা শুধুমাত্র বি ইউনিট করবে এমন না। তুমি যদি তোমার পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্নটা পূরণ করতে চাও, তোমাকে অবশ্যই সবগুলো অপরচুনিটিতে গ্রাব করতে হবে, সবগুলো সুযোগকে কাজে লাগাতে হবে। হয়তো বা তোমার এ ইউনিটে হবে না, বি বা সি ইউনিটে হয়ে যাবে, তোমার বি ইউনিটে না হলে এ বা সি ইউনিটে হয়ে যেতে পারে। এবং কথা হচ্ছে তুমি যখন এ ইউনিট বা সি ইউনিট থেকে যখন বি ইউনিটে পরীক্ষা দিবে, তখন তোমাকে কি পড়তে হবে? তখন তোমাকে পড়তে হবে 3টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ এবং জিকে। তোমাকে এই 3টা সাবজেক্ট পড়াশোনা করতে হবে, বাংলা, ইংলিশ এবং জিকে, যখন তুমি সি কিংবা এ ইউনিট থেকে বি ইউনিটে আসবা। আর যারা বি ইউনিটে আসছে তাদের তো বাংলা, ইংলিশ, জিকে পরীক্ষা দিতেই হবে। তাহলে এখন কথা হচ্ছে, আমরা তো সায়েন্স এবং আর্টস কমার্সের বিষয়টা বুঝলাম, তাহলে মানবিকে যারা আছে তারা যখন হচ্ছে তোমার এ ইউনিট বা সি ইউনিটে পরীক্ষা দিবে, তখন তাদের কি পড়তে হবে? তখনও তাদের এই বাংলা, ইংলিশ পড়তে হবে, এবং এর সাথে অ্যাটাচ হবে আইসিটি প্লাস ইকোনমিক্স কিংবা স্ট্যাটিস্টিক, এই ধরনের সাবজেক্টগুলো যোগ হবে। এখানে মার্ক থাকবে 4টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি প্লাস যে কোনো একটা। এটা হচ্ছে যদি কোনো বি ইউনিটের শিক্ষার্থী চায় আমি এ ইউনিট কিংবা সি ইউনিটে পরীক্ষা দেবো, শুধু সেই ক্ষেত্রে। তাহলে এখন লক্ষ্য করো, এই ফুল বিষয়টা আলোচনা করার কারণ যেটা, তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন, তোমাকে কিন্তু ফাইনালি এই জিকের কাছে আসতেই হচ্ছে। তুমি যদি এই ইউনিটের শিক্ষার্থী হও, তোমার যদি ভার্সিটি অ্যাডমিশন নিশ্চিত করতে হয়, তোমাকে জিকে পড়া লাগবে। তুমি যদি বি ইউনিটের শিক্ষার্থী হও, তাও যদি তোমার ভার্সিটি অ্যাডমিশন নিশ্চিত করতে হয়, তোমাকে জিকে পরীক্ষা দিতে হবে বা জিকের প্রিপারেশন ঠিক রাখতে হবে। তুমি যদি সি ইউনিট বা কমার্সের শিক্ষার্থী হও, তোমাকেও জিকে পড়ে রাখতে হবে। এমনকি তোমরা যখন দিন শেষে আমাদের ক্যারিয়ার যেটা বিসিএস বা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, সেখানেও তোমাকে এই জিকের প্রিপারেশন ঠিক রাখতে হবে। তাহলে ফাইনালি দাঁড়ালো, বাংলা, ইংলিশ যেমন ফান্ডামেন্টাল, একইভাবে জিকেটাও ফান্ডামেন্টাল। এবং জিকে হলো মহাসমুদ্র, এই মহাসমুদ্র থেকে ঠিক কতটুকু পড়তে হবে, এটাই হলো মেন থিম। তোমাকে সব পড়তে হবে না, তোমাকে বাদ দিয়ে পড়তে হবে, নট সব পড়তে হবে, তোমাকে বাদ দিয়ে ঠিক যতটুকু দরকার ততটুকু সেখান থেকে পড়তে হবে। এবং এইটাই আমি তোমাদেরকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত
একদম নিট বিষয়গুলো শর্টকাট টেকনিকে সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দিব। তাহলে আজকে আমরা ক্লাসে আলোচনা করব বাংলাদেশ সম্পর্কিত। দেখো, তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন দিতে যাবা কিংবা যে কোনো চাকরি পরীক্ষায় যখন অংশগ্রহণ করবা, তোমাকে কিন্তু বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে অর্থাৎ বাংলাদেশের যে ভৌগোলিক, আমরা মেইনলি আজকে ফোকাস করবো বাংলাদেশের ভৌগোলিক স্ট্রাকচারের উপর। বাংলাদেশের ভৌগোলিক যে স্ট্রাকচার আছে এখান থেকে নিশ্চিতভাবে তুমি একটা প্রশ্ন কমন পাবা, একদম নিশ্চিতভাবে। আর দেখো, জিকের কথা যখনই তোমাদের মাথায় আসে তখন নিশ্চয়ই তোমাদের সাল কথাটা চলে আসে, যে সাল কিভাবে মনে রাখবো, রাইট? সাল নিয়ে চিন্তায় থাকো। কিন্তু তোমাদেরকে বলে রাখি, সাল থেকে প্রশ্ন আসে খুবই 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 কম। আমরা এটাকে যদি পার্সেন্টেজে বলি তাহলে 0.1%, 0.1% প্রশ্ন আসে সাল থেকে, 0.1%, যেটা 1%ও কম। সো সাল নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। তুমি যদি বইয়ের সেই সালগুলো লক্ষ্য করো, যে কোনো জিকে বইয়ের মিনিমাম তুমি 25 থেকে 30,000 সাল পাবা। একটা জিকে বইয়ে 25 থেকে 30,000 সাল পাবা, বিভিন্ন সালের তথ্য দেওয়া আছে। সো তুমি এই 25 থেকে 30,000 সাল কোনোভাবে মনে রাখতে পারবা না। আর এই সাল থেকে প্রশ্ন ভার্সিটি অ্যাডমিশনে আসে না, আসলে সেটা 0.1%, খুবই কম। কোনগুলো আসে সেগুলো আমি ক্লাসে বোঝাবো, ক্লাসেই জেনে যাবো, আজকের ক্লাসেও থাকবে। ঠিক কোনটা পড়তে হবে সেটা তোমরা পড়ে নিলে হয়ে যাবে। তোমাকে বইয়ে যত সাল আছে, যেখানে যত সাল আছে সবকিছু পড়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এখন লক্ষ্য করো, আমরা যখন বাংলাদেশের বিষয়ে আসছি তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে আমাদের পৃথিবী থেকে। যদি আমরা শুরু করি, আমরা জানি আমাদের পৃথিবী একটা গ্যালাক্সিতে অবস্থিত। তোমরা কি বলতে পারবা আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, আমরা যে বাংলাদেশে অবস্থান করছি, বাংলাদেশ যে পৃথিবীতে আছে, এই পৃথিবী কোন গ্যালাক্সিতে অবস্থিত? নিশ্চয়ই তোমরা সবাই জানো, কমেন্ট ডাউন করে জানাও যে আমাদের পৃথিবী কোন গ্যালাক্সিতে অবস্থিত। এটা সবারই জানার কথা, কারণ আমাদের ক্লাস 3-4 এটা পড়ানো হয়। আমরা জানি আমাদের পৃথিবী হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। আমাদের পৃথিবী হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের এই পৃথিবী অবস্থিত। তাহলে আমরা যখন বাংলাদেশ নিয়ে আলোচনা করছি তাহলে আমাদের পৃথিবী হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সির যে সৌরজগৎ আছে, এই সৌরজগতে আমাদের পৃথিবী কত নাম্বার উপগ্রহ? কেউ কি বলতে পারবো আমাদের পৃথিবী হচ্ছে কত নাম্বার গ্রহ? আমরা যদি সূর্য থেকে ধারাবাহিকভাবে আসি তাহলে বুধ, শুক্র, পৃথিবী, তাহলে আমাদের এই পৃথিবী আছে 3rd পজিশনে। ঠিক আছে, সৌরজগতে সূর্য থেকে ধারাবাহিকভাবে আমাদের পৃথিবী 3rd পজিশনে অবস্থান করছে। আর এই যে পৃথিবী যেটা আছে, এই পৃথিবীর কিন্তু 2টা গোলার্ধ আছে। এই পৃথিবীর 2টা গোলার্ধ, পৃথিবীর একদমই যে মেরু প্রান্ত, এই মেরু প্রান্ত থেকে 10,000 কিলোমিটার, খুব ভালোভাবে লক্ষ্য করো, মেরু প্রান্ত থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, মেরু প্রান্ত থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে এরিয়া, এটাকে বলা হয় গোলার্ধ। এপাশে একটা গোলার্ধ, এপাশে একটা গোলার্ধ। মনে রাখবা, যে কোনো ম্যাপ, সেটা হতে পারে পৃথিবী ম্যাপ, সেটা হতে পারে বাংলাদেশের ম্যাপ, সেটা হতে পারে কোনো একটা জেলা, উপজেলা বা থানার ম্যাপ। এই ম্যাপের তুমি যখন ম্যাপটা সামনে রাখবা, উপরে যেটা থাকবে এটা হবে উত্তর পাশ। সব সময়ের জন্য উপরে যে অংশটা থাকবে এটা হলো উত্তর, আর নিচে যে অংশ থাকবে এটা হলো দক্ষিণ। ওকে, এটা হচ্ছে উত্তর, এটা হলো দক্ষিণ। যে কোনো ম্যাপের উপরে যে অংশ থাকবে এটা হলো উত্তর, নিচে যে অংশটা থাকবে এটা হলো দক্ষিণ। তুমি যদি ম্যাপটাকে সামনে ধরো তাহলে পৃথিবী যে মেরু আছে, মেরু প্রান্ত থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উপরের অংশটা হলো উত্তর গোলার্ধ, নিচের অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর আমরা কোন গোলার্ধে অবস্থান করছি বলতো? আমাদের এই বাংলাদেশ যেখানে আমরা অবস্থান করছি, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, তোমরা বলতে পারবা যে এই বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? তোমরা কমেন্ট ডাউন করো, আমি সেটা জানিয়ে দিচ্ছি। আলী জাকেদ আকাশ বলছে, ভাই ওয়েবসাইটে কি ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে না? হ্যাঁ, ওয়েবসাইটে ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে। তোমাদের একটা বিষয় জানাই, যারা হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্সের স্টুডেন্ট, যারা ক্লাসে জয়েন করছো, তোমাদের মনে হতে পারে যে আমরা তো টাকা দিয়ে কোর্স কিনছি, তারপরেও কেন ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের প্রথম কয়েকটি ক্লাস লাইভে হচ্ছে, যাতে সবাই ক্লাসগুলো করার সুযোগ পায়। পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো হবে জুমে ক্লাস হবে, নট ফেসবুক লাইভে। তখন তোমাদেরকে এইভাবে কমেন্ট ডাউন করার প্রয়োজন পড়বে না, তোমরা সরাসরি টিচারের সাথে কথা বলতে পারবে। এই যে তোমাদের মনে যত প্রশ্ন আছে সরাসরি তুমি আমার কাছে বলতে পারবা, আমি তোমাকে সরাসরি অ্যান্সার করতে পারবো। এইভাবে আমরা ফুল ক্লাসটা কন্ডাক্ট করব, যেটা অন্যান্য যত অনলাইন প্ল্যাটফর্ম আছে তার মধ্যে খুবই কম
কোটি সংখ্যক হাতে গোনা কয়েকটি প্ল্যাটফর্মে এইভাবে ক্লাসগুলো নেওয়া হয়। সো যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, তোমরা কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। প্রি অ্যাডমিশন কোর্স, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের আগে, অর্থাৎ এই যে তোমাদের যেই টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষার পরে 30টি এবং বোর্ড পরীক্ষার পরে 120টি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পুরোপুরি একদম, তুমি যদি কিছু না জানো ভার্সিটি অ্যাডমিশনের, সেই অবস্থান থেকেও তোমাকে নিশ্চিত ভার্সিটি অ্যাডমিশনের উপযোগী করে গড়ে তুলবো আমরা। ওকে, তাহলে তোমরা যারা অ্যান্সার করছো, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের পৃথিবী উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, আমাদের পৃথিবী উত্তর গোলার্ধে অবস্থিত। যারা দক্ষিণ গোলার্ধে অবস্থিত তোমরা ভুল জানতে। আমাদের পৃথিবী দক্ষিণ, আমাদের পৃথিবীতে যে বাংলাদেশ, অর্থাৎ আমরা যেখানে অবস্থান করছি, বাংলাদেশ দক্ষিণ এশিয়া মহাদেশে। ঠিক আছে, আমাদের পৃথিবী এই উত্তর গোলার্ধের এখানে যে দক্ষিণ এশিয়া মহাদেশ আছে, আমরা যদি ম্যাপে লক্ষ্য করি, এই ম্যাপে এটা আসে নাই, এটা ঠিক উল্টা পিঠে ঠিক এমন একটা জায়গায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের পৃথিবী, প্রথমত আমাদের পৃথিবী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সির সৌরজগতে সূর্য থেকে তৃতীয় অবস্থান করছে। তৃতীয় অবস্থানে আমাদের পৃথিবীর 10,000 কিলোমিটার রেডিয়াস নিয়ে এক একটা গোলার্ধ, যেখানে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ আছে, এবং আমাদের বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমাদের বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এখন লক্ষ্য করো, এই যে আমরা যে বাংলাদেশ নিয়ে আলোচনা করছি, চলো শুরুতে আমরা বাংলাদেশের ম্যাপটা এঁকে ফেলি, তাহলে আরো সহজে আমরা সব বিষয় বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এটা মোটামুটি দেখতে অনেকটা বাংলাদেশের মতো, নট পারফেক্ট একটা ম্যাপ। আমার হাত অত বেশি সুন্দর না, ড্রয়িং এর হাত। সো দেখো, এটা হলো আমাদের বাংলাদেশের ম্যাপ। তাহলে আমরা যেটা দেখছিলাম, আমাদের পৃথিবী হচ্ছে এই, আমাদের যে বাংলাদেশ, এটা হচ্ছে এই পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এই উত্তর গোলার্ধের ঠিক দক্ষিণ এশিয়াতে আমাদের বাংলাদেশ অবস্থিত। আমরা জানি আমাদের পৃথিবীর অনেকগুলো মহাদেশ আছে, এই মহাদেশগুলোর ভিতরে এশিয়া মহাদেশের দক্ষিণাংশে আমাদের এই বাংলাদেশ অবস্থিত। আর এই বাংলাদেশ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশ উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে। দেখো, আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীর উপর দিয়ে দুইটা রেখা অতিক্রম করছে, একটা হলো কর্কট ক্রান্তি, আরেকটা হচ্ছে মকর ক্রান্তি। ঠিক আছে, এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা এবং এটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এই যে কর্কট ক্রান্তি রেখা যেটা আছে, এই রেখাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই কর্কট ক্রান্তি রেখা আমাদের বাংলাদেশের ঠিক মাঝখান বরাবর ফরিদপুর জেলা দিয়ে ক্রসিং করছে। ঠিক আছে, ঠিক ফরিদপুর জেলা দিয়ে এটা ক্রসিং করছে। সো তোমাদের এই বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি যে অংশ আছে, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে, বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে। তাহলে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা বলো তো, আমাদের যে বাংলাদেশে যে আমরা অবস্থান করছি, এই বাংলাদেশের যে রাষ্ট্রীয় নাম আছে, এটা কি কেউ বলতে পারবা? বাংলাদেশের রাষ্ট্রীয় নাম, ইংলিশ নামটা কি? আমরা তো সবাই জানি বাংলা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কিন্তু এটার ইংলিশ নামটা কেউ বলতে পারবা কিনা? যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটা আছে, এটা ইংলিশ নাম কি? কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি কি বললেন? আচ্ছা, নুসরাত জাহান, এটা হচ্ছে যে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যবর্তী যে অংশ আছে, এখান থেকে একটা রেখা অতিক্রম করছে, এটা নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এবং পৃথিবীর যে দক্ষিণ গোলার্ধ আছে, এটার মধ্যবর্তী অংশ দিয়ে যে রেখা অতিক্রম করছে, এটা নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি, দেখো বানানটা হচ্ছে ক ক ট। ঠিক আছে, কর্কট ক্রান্তি, কয়রফলা আকার, নয় তয় রশ্মি, কর্কট ক্রান্তি রেখা। এবং এই যে দক্ষিণ গোলার্ধে যেটা অতিক্রম করছে, এটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি। ঠিক আছে, মনে রাখবা, তোমার অ্যাডমিশনে যখন প্রশ্ন আসবে, অ্যাডমিশনের সংখ্যার থেকে নামে বেশি ফোকাস করা হয়, সংখ্যার থেকে নামগুলোতে বেশি ফোকাস করা হয়। তো নামগুলো তোমাকে মনে রাখতে হবে, সংখ্যা মনে রাখা ম্যান্ডেটরি না। রাশিদুল বলছে, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের বিষয়ে যদি কিছু বলতেন। এখন প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি সাবজেক্টের বিষয়টি বলো, সো ফার্স্টে আসে হচ্ছে তোমার চান্স পাওয়া। ওকে, তুমি যদি চাও যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই প্লাস ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাই, তাহলে যদি ল নিয়ে পড়তে চাও স্পেসিফিক ভাবে, তাহলে তোমাকে 1 থেকে 50-এর ভিতরে সিরিয়াল নিয়ে আসতে হবে। সেটা ঢাবি হোক, রাবি হোক, যে কোনো ভার্সিটির ল নিয়ে পড়তে চাইলে।
তুমি যদি চাও যে আমার লই ম্যান্ডেটরি না, আমার ল ছাড়াও যে কোনো একটা ভালো সাবজেক্ট যেমন বাংলা বা ইংরেজি বা অর্থনীতি, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে যদি পড়তে চাও, অর্থাৎ আমরা যেগুলোকে বলি মৌলিক সাবজেক্ট, তাহলে তোমাকে অবশ্যই 200 থেকে 300-র ভেতরে সিরিয়াল নিয়ে আসতে হবে। আর এই 200 থেকে 300-র ভিতরে সিরিয়াল পেতে হলে বাংলা, ইংলিশ এবং জিকে মিলিয়ে যে 100 মার্ক আছে, এই 100 মার্কের ভিতরে তোমাকে মিনিমাম 70 মার্ক তুলতে হবে। মিনিমাম 70 মার্ক তুলতে হবে, তাহলে তুমি এই 300-র ভিতরে নিজের সিরিয়াল নিয়ে আসতে পারবা। তাহলে তোমার পছন্দের যে কোনো সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবা, তবে লয়ের জন্য 50-এর ভেতরে থাকতে হবে। তাহলে আমরা যে বাংলাদেশ নিয়ে আলোচনা করছিলাম, আমাদের এই বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে নাম আছে, আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে দ্য পিপল রিপাবলিক দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে যারা কমেন্ট ডাউন করছো মনে রাখবা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ঠিক আছে, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নুসরাত জাহান রিটেন দিয়ে নাকি শুধু এমসিকিউ? রিটেন প্লাস এমসিকিউ ফুল মিলিয়ে তোমাকে 70 মার্ক কনফার্ম করতে হবে, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার পছন্দের সাবজেক্টে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা, চান্স পাবা প্লাস তোমার পছন্দের সাবজেক্ট। এবং তার জন্য তোমাকে এখন থেকেই পড়তে হবে, এই এখন থেকেই, এখনো কিন্তু তুমি পড়ছো। সো আমার ক্লাস শেষ হওয়ার পরে ফোনে রিলস দেখলে হবে না, তোমাকে বই খুলে পড়া শুরু করতে হবে। তো লক্ষ্য করো, আমরা যে বাংলাদেশের বিষয়ে ছিলাম, এই বাংলাদেশের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে। তাহলে এই বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আর এটার বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখন লক্ষ্য করো, আমরা যেহেতু কর্পূট ক্রান্তি এবং মকর ক্রান্তির এখানে আলোচনা করছি, আমাদের জানতে হবে আমাদের বাংলাদেশের টাইম লাইন কি। আমাদের বাংলাদেশের যে টাইম লাইন আছে বা আন্তর্জাতিক যে সময় আছে সেটা হলো GMT+6। এই কথাটা তোমরা অনেকেই শুনছো বা ম্যাপে অনেক সময় দেখেছো GMT+6। এটার পিছনে কিন্তু কারণ আছে কেন GMT+6। এখন লক্ষ্য করো, আমরা যখন হচ্ছে ন্যারেশন করি কিংবা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স করি, আমরা কিন্তু একটা সেন্টেন্স পড়ি যে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। The sun sets in the west। আমরা এই প্যাসেজটা পড়ে থাকি, এই সেন্টেন্সটি যখন নেগেটিভ করি তখন আমরা লিখি doesn't the sun set in the west। কেন লিখি? কারণ রুলস হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য বিষয়ের ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে থাকি, কিন্তু এটা কিন্তু চির মিথ্যা বিষয়। আমরা সবাই জানি পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে না, সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরছে, রাইট? পৃথিবী যখন ঘোরে, পৃথিবী কিন্তু পশ্চিম থেকে পূব দিকে ঘোরে। খুব ভালো করে লক্ষ্য করো, পৃথিবী হচ্ছে পশ্চিম দিক থেকে পূব দিকে ঘোরে। ওকে, এই পশ্চিম দিক থেকে পূব দিকে ঘোরার কারণে পূর্ব দিকে যে দেশগুলো অবস্থান করছে, অর্থাৎ এই দিকে যে দেশগুলো অবস্থান করছে, যেমন জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মতো যে দেশগুলো আছে, এই দেশগুলো সূর্যের আলো আগে পায়। আর আমাদের বাংলাদেশ হচ্ছে অনেকটা মধ্যবর্তী এরিয়াতে অবস্থিত। আর এই যে GMT আমরা যেটা লিখলাম যে আমাদের বাংলাদেশ হচ্ছে GMT+6, এই GMT এর পূর্ণ হলো গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ মিন টাইম বলতে দেখো, আমরা যখন বিভিন্ন দেশে তোমাদের যারা আত্মীয় স্বজন আছে বা যাদের অভিভাবক যেমন পিতা বা চাচা যারা বাইরের দেশে থাকে, যখন কথা বলো টাইম লাইন কিন্তু ম্যাচ করে না। ঠিক আছে, এখানে যখন সকাল 10টা, ওখানে দেখা যাচ্ছে দুপুর 1টা কিংবা ভোর 6টা, এরকম সময়ের ব্যবধান থাকে। এই সময়ের ব্যবধানটাকে ক্যালকুলেশন করার জন্য এই GMT গ্রিনিচ মিন টাইম নির্ধারণ করা হয়েছে, যেটা আমাদের গ্রিনিচ মান মন্দির বলে যে জায়গা আছে সেখান থেকে নির্ধারণ করা। সো এই গ্রিনিচ মিন টাইমের সাপেক্ষে আমাদের বাংলাদেশের সময় +6 ঘন্টা। তাহলে দেখো, আমি বলেছি যে পৃথিবী পশ্চিম থেকে পূব দিকে ঘোরে, অর্থাৎ পূব দিকের দেশগুলো সূর্যের আলো আগে পায়। এই সূর্যের আলো আগে পাওয়ার কারণে এই জায়গার সময়গুলো এগিয়ে থাকে। এজন্য আমাদের এখান থেকে +6, অর্থাৎ এই গ্রিনিচ মিন টাইম অর্থাৎ গ্রিনিচ মানমন্দির যেখানে আছে তারও 6 ঘন্টা আগে আমরা সূর্যের আলো পাই, সূর্যের আলো আমরা আগে পাই, এজন্য GMT+6। তুমি যদি
আমাদের পশ্চিম দিকে যে দেশগুলো অবস্থান করছে, যেমন উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এই দেশগুলো জিএমটি দেখতে চাও, টাইম দেখবা কিন্তু প্লাস না থেকে মাইনাস থাকে, জিএমটি মাইনাস, অর্থাৎ তারা মানমন্দির থেকে আরো পশ্চিমে অবস্থান করছে। তাহলে এটা ছিল জিএমটি প্লাস 6 বা জিএমটি, এটা দেওয়ার কারণ। নাদিয়া মাহমুদ বলছে ভাইয়া শুধু জিকে পড়া যাবে অ্যাডমিশন ব্যাচে? অ্যাডমিশন ব্যাচে মূলত 3টা সাবজেক্টকে তোমাকে কম্বাইন ভাবে পড়তে হবে, কারণ এটা তোমাকে কম্বাইন ভাবে যে কোনো ভার্সিটি যখন অ্যাডমিশন দিবা কম্বাইন ভাবে তোমাকে এক্সাম দিতে হবে, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে। সো এই 3টা তোমাকে একসাথে পড়তে হবে। আমাদের কোর্স প্রাইস কিন্তু খুবই সীমিত। সো যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও নাই, তোমাদের জন্য বলে রাখি, আমাদের হচ্ছে ইংলিশ ক্লাস নেবেন খালিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের জিকে ক্লাস নিব আমি মোহাম্মদ তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তোমাদের বাংলা ক্লাস নিবে ফরাদ ভাই, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়। সো তোমাদের যে ক্লাস থাকবে, তোমাদের প্রি টেস্টের পরে 10টি বাংলা, 10টি ইংরেজি এবং 10টি সাধারণ জ্ঞান ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এইচএসসি প্লাস অ্যাডমিশনের প্রস্তুতি কমপ্লিট করে দেওয়া হবে। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার পরে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান সবগুলোর জন্য 40টি করে ক্লাস থাকবে, টোটালে 120টি, এবং এর সাথে রিটেন ক্লাসও থাকবে। সব মিলিয়ে তোমাদের একদম বেসিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যা কিছু লাগবে, একদম যা কিছু লাগবে সব কিছু দিয়ে তোমাকে কমপ্লিট করে গড়ে তোলা হবে, যেন তোমার ঢাকা ইউনিভার্সিটিতে নিশ্চিতভাবে একটা চান্স হয়ে যায়। এবং তুমি বলতে পারো আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছি না, তাহলে আমার কি হবে? তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবে, তখন তোমার রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে প্রস্তুতি দরকার, এটা তোমার প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমরা বলি যে বিসিএস এর প্রিপারেশন নিলে সকল জব প্রিপারেশন নেওয়া হয়ে যায়, একইভাবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কমপ্লিট ডিসিপ্লিনের সাথে প্রিপারেশন নিতে পারো, তোমার সকল ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। তাহলে তোমরা যারা এটা অ্যাডমিশনে ভর্তিতে ইন্টারেস্টেড আছো, তোমরা এখন যদি বুকিং করো, অর্থাৎ প্রি অ্যাডমিশনে বুকিং করো, তাহলে অনলি 2500 টাকায় তোমরা ভর্তি হয়ে যেতে পারবে। কিন্তু এইচএসসি পরীক্ষার পর এই অ্যাডমিশন ফি কিন্তু আর 2500 থাকবে না, তখন সেটা হয়ে যাবে 4000। সো যারা হচ্ছে অ্যাডমিশনে একটা আসন নিশ্চিত করতে চাইছো, ঢাকা ভার্সিটি সহ যে কোনো ভার্সিটিতে একটা আসন কনফার্ম করতে চাইছো, তোমরা অবশ্যই আমার পরামর্শ থাকবে তোমরা এই প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের আসন নিশ্চিত করার জন্য সকল ম্যাটেরিয়াল সহ সকল পরামর্শ আমরা তোমাদেরকে দিব 24/7 ইনশাল্লাহ। তো লক্ষ্য করো, আমরা আমাদের ক্লাসে যে অংশে ছিলাম, যে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয় নাম সেটা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং এটা হচ্ছে জিএমটি প্লাস 6, এবং আমাদের টাইমলাইন হচ্ছে জিএমটি প্লাস 6। এখন লক্ষ্য করো, আমাদের এই যে বাংলাদেশ যেটা আছে, এই বাংলাদেশ আমাদের যে ভৌগোলিক অবস্থান, এই যে আমরা কিছুক্ষণ আগে যে পৃথিবী দেখলাম, যে পৃথিবীর ভিতরে আমাদের বাংলাদেশ অবস্থিত, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশের যদি আমরা অক্ষরেখাগুলো দেখি, যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কোথায় অবস্থিত, তাহলে আমাদের বাংলাদেশ 20 ডিগ্রি 34 মিনিট, ঠিক আছে, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখায় অবস্থিত। ঠিক আছে, 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখায় অবস্থিত। দেখো, এই সংখ্যাগুলো তোমার মনে রাখা ম্যান্ডেটরি না, তোমাদেরকে আমি যে কোনো এমসিকিউ খুব দ্রুত সলভ করার একটা টেকনিক শিখিয়ে দিই আগে, তারপরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করো, এটা হচ্ছে একটা এমসিকিউ, যে নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত। এখানে 4টি রেখার নাম লেখা আছে, বলা হচ্ছে কোন রেখাটির উপর দিয়ে, মানে কোন রেখাটি বাংলাদেশের উপরে অবস্থান করছে বা উপর দিয়ে গেছে। লক্ষ্য করো, তোমাদেরকে এখন আমি যে ট্রিক্সটা শেখাবো, এই ট্রিক্স দিয়ে জাস্ট 1 সেকেন্ডের ভিতরে তুমি এমসিকিউর অ্যান্সার করতে পারবা। সেটা বাংলা হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা জিকে হতে পারে। 1 সেকেন্ডের ভিতরে বাংলা, ইংলিশ বা জিকে অর্থাৎ জ্ঞানমূলক যেই এমসিকিউ গুলো আছে, এগুলো তুমি অ্যান্সার করতে পারবা জাস্ট 1 সেকেন্ডের ভিতরে। সো যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়ারি হতে চলেছে, ক্লাসটা সবাই যারা শেয়ার করেছো, যারা শেয়ার করো নাই, এখনই ক্লাসটি শেয়ার করে দাও, তারপরে আমি ট্রিক্সটা শেয়ার করব। এবং শেয়ার করে শেয়ার ডান লেখো সবাই। তোমাদেরকে একটা মজার ট্রিক শেয়ার করবো, জাস্ট 1 সেকেন্ডের ভিতরে তোমরা জিকে অ্যান্সার করতে পারবা। জিকে, বাংলা, ইংলিশ, অর্থাৎ জ্ঞানমূলক যত প্রশ্ন আছে, সেটা বায়োলজি হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে, সেটা ভূগোল হতে পারে, সেটা সমাজকর্ম, সমাজবিজ্ঞান বা অর্থনীতি হতে পারে, যে কোনো সাবজেক্টে জ্ঞানমূলক যে কোনো এমসিকিউ জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা। দেখো, আমরা যখন এমসিকিউ অ্যান্সার করতে যাই যে কোনো পরীক্ষায়, তোমরা তো সবসময় পরীক্ষার পরে থাকো, ইয়ার সেন্স এক্সাম,
টেস্ট এক্সাম, প্রি টেস্ট এক্সাম, এই ধরনের বিভিন্ন এক্সাম হয়, তারপর বিভিন্ন অনলাইনে এক্সামে অংশগ্রহণ করো। দেখো এই অনলাইনে অনেক সময় এক্সামে অ্যান্সার করার সময় আমাদের এমন মনে হয় যে তুমি ক নাম্বার অ্যান্সার করছো, তোমার মনে হচ্ছে না না ক না খ হবে, না খ হবে না হয়তো গ হবে, আবার গ অ্যান্সার করার মনে হয় না কটাই অ্যান্সার ঠিক ছিল, এরকম কিন্তু কনফিউশন তৈরি হয়। এই কনফিউশন দূর করার জন্য এবং একদম 1 সেকেন্ডে অ্যান্সার করার একটা মজার টেকনিক আছে, একটা মজার টেকনিক আছে। এই মজার টেকনিকে তুমি জাস্ট 1 সেকেন্ডে অ্যান্সার করে ফেলতে পারবা। তাহলে আমি বলছিলাম হচ্ছে যে কোনো জ্ঞানমূলক যে এমসিকিউ গুলো আছে, যে কোনো সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি, ভূগোল, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত রকম সাবজেক্ট আছে, ইতিহাস বা যে পরিণীতি, যে সাবজেক্টই হোক না কেন, এই সাবজেক্টের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো 1 সেকেন্ডে অ্যান্সার করার টেকনিক হচ্ছে যে তুমি প্রথমে যখন প্রশ্নটি দেখবে, ভালো করে লক্ষ্য করো, প্রশ্নটি প্রথমে যখন দেখবে, দেখো একটা প্রশ্ন পড়তে আমাদের 1 সেকেন্ডেরও কম সময় লাগে, যে নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, ইকুয়েটর এবং আর্কটিক সার্কেল। তুমি যখন দেখবে, তুমি তো মুখে পড়বা না, তোমার চোখ দিয়ে এটা একটা স্ক্যান হয়ে যাবে। মনে রাখবা এই প্রশ্নটি বাট এই তথ্যটি তুমি যদি জীবনে একবারের জন্য পড়ে থাকো, খুব ভালো করে লক্ষ্য করো, যদি জীবনে একবারের জন্য ওই তথ্যটি পড়ে থাকো, বইয়ে হোক, কোনো জায়গায় শুনে হোক, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, যে কোনো জায়গায় যদি পড়ে থাকো, এই 4টা অপশন দেখার সময় তোমার প্রথম যে অপশনে চোখ বাঁধবে বা যে অপশনটা মনে হবে তোমার, এইটা প্রথমবার একদম ফার্স্ট টার্মে যে অপশনটা মনে হবে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা যখন তুমি পড়বা, তোমার যদি জানা থাকে এই তথ্যটা, মানে তুমি কোনো একদিন পড়েছো, তাহলে ঠিক রাইট অ্যান্সারে যে তোমার একটা লিঙ্ক হবে, তুমি এটা বুঝতে পারবা। প্রথমবার মনে যেটা করবে, প্রথমবার তোমার মন যেটাতে সায় দিবে, ওইটা হলো রাইট অ্যান্সার। এখন তুমি বলতে পারো স্যার এখানে সেই তো টস করার মতো অবস্থা হলো, এমন না। আমাদের ব্রেন হচ্ছে, ব্রেনের একটা সাইকোলজি আছে। তুমি যে কোনো তথ্য যখন পড়ো, যে কোনো তথ্য যখন পড়ো, ব্রেনে একটা ব্লু প্রিন্ট চলে আসে। এবং তুমি যখন সে প্রশ্নটাকে প্র্যাকটিসে আসো, তখন তুমি যখন অপশনগুলো পড়বে, যেটা তোমার ব্লু প্রিন্টে আসে, ওইটা যখন তোমার চোখে আসবে, তখন ওই ব্লু প্রিন্টে একটা ম্যাচিং হয়। ম্যাচিং হওয়ার পরে তোমার সাথে সাথে মনে হয় যে এইটা অ্যান্সার। তো তোমার প্রথমবারে যেটা অ্যান্সার মনে হবে, ওইটাই তুমি মার্ক করবা, ওইটাই রাইট অ্যান্সার। একই সাথে তোমরা যখন এমসিকিউ পড়বা, যে কোনো সাবজেক্টের এমসিকিউ যখন বাসায় পড়বা, তখন শুধুমাত্র রাইট অ্যান্সারটা পড়বা। অনেকে যেটা করো যে উত্তরটা ঢেকে, মানে এমসিকিউ পড়ার সময় বাসায় উত্তরটা ঢেকে ক খ গ ঘ 4টা অপশনই পড়ো, পরে এবার দেখো সঠিক অ্যান্সার কোনটা, এবার সেটা পড়ো। এইভাবে না, এটা রং, এটা হলো রং ওয়ে। পড়ার সিস্টেম হচ্ছে যে তুমি রাইট অ্যান্সারটাই পড়বা, শুধুমাত্র রাইট অ্যান্সার। প্রশ্ন পড়বা, উত্তর পড়বা, প্রশ্ন পড়বা, উত্তর পড়বা, বাকি 3টার দিকে মনের ভুলিও তাকাবে না। তাহলে তুমি যখন এক্সাম হলে যাবা, প্রশ্ন দেখবা, রাইট অ্যান্সারের দিকে তাকানোর সাথে সাথে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো তোমরা যারা আজকে ক্লাস করছো, আমাদের সবারই জীবনে এমন সময় আসছে, একবারের জন্য এসেছে, যে তোমার প্রথম মনে যেটা হয়েছিল, তুমি ওইটা না দিয়ে পরেরটা অ্যান্সার করছো এবং দেখেছো যে ফাইনালি তোমার উত্তর হয় নাই। দেখছো যে প্রথমে যেটা মনে হয়েছিল ওইটাই রাইট অ্যান্সার। এমনটা সবার জীবনে কোনো কখনো হয়েছে, আমার জীবনেও হয়েছে। ঠিক আছে, দেখো আমি যেটা বললাম, এই প্রবলেমটা কে কে ফেস করেছো জানাও। যে এরকম অবশ্যই সেক্ষেত্রে তোমাকে জীবনে একবার হলে পড়া থাকা লাগবে, মানে তুমি যেই তথ্য জীবনে কখনো দেখোই নাই, জীবনে কখনো পড়াও নাই, সেই ক্ষেত্রে এই ধরনের রিস্ক কখনোই নিবা না, বিশেষ করে অ্যাডমিশনে। কারণ অ্যাডমিশনটা হচ্ছে বাদ দেওয়ার প্রতিযোগিতা, শিক্ষকদের বাদ দেওয়ার প্রতিযোগিতা। সো তুমি এখানে যত ভুল করবা, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। ঠিক আছে, সো যদি তুমি পড়ে থাকো, শুধুমাত্র তখনই এইভাবে অ্যান্সার করবা, যদি তুমি পড়ে থাকো, বাসায় একবার হলেও পড়ে থাকো। সো আমাদের এই এমসিকিউ রাইট অ্যান্সার হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আমরা যেটাকে বললাম কর্কট ক্রান্তি রেখা। আমরা যে কর্কট ক্রান্তি রেখা বললাম, এটার আরেকটা নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এটা তোমার এক্সামে এই নামেও আসতে পারে, এই নামেও আসতে পারে। তোমাকে ভার্সিটির এক্সামে এই যে আমরা যেটা বললাম যে বাংলাদেশ কোথায় অবস্থান করছে, বাংলাদেশ হলো 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখে অবস্থান করছে। এই এমসিকিউ থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে, এটা হলো কর্কট ক্রান্তি রেখা। লক্ষ্য করে যে তোমাদেরকে যে এমসিকিউটা দেখালাম, এটাও কিন্তু একটা ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন। তাহলে ভার্সিটি অ্যাডমিশন তোমার সাল থেকে প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা খুবই কম, 0.1%। সো এই টাইমে তুমি সালটা মনে না রেখে এই যে তথ্যগুলো আছে এগুলো মনে রাখো, তাহলে তুমি আরো সহজেই তোমার চান্সটা নিশ্চিত করতে পারবা। তো লক্ষ্য করো, এরপর আমাদের যে এমসিকিউটি আছে যে নিচের কোন রেখাটি বাংলাদেশের মাঝখান দিয়ে অবস্থান করছে, এটা তোমরা সবাই পারবা, আমি এটা অলরেডি অ্যান্সার করে দিয়েছি। সো এটা বলো বাংলাদেশের কোন জায়গায়
কর্কট ক্রান্তি রেখা ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ অংশ পরস্পর ছেদ করেছে। তাহলে আমি তোমাদেরকে যেটা বললাম যে বাংলাদেশের উপর দিয়ে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, রাইট। আমরা যদি ম্যাপটা এখানে দ্রুত এঁকে ফেলি, যে আমরা বললাম হচ্ছে আমাদের বাংলাদেশের উপর দিয়ে আমাদের যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। একইভাবে আমাদের বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। এই দুইটা রেখা একটা জায়গায় এসে মিলিত হয়েছে, অর্থাৎ পরস্পরকে ছেদ করেছে। এই জায়গাটা কোথায় অবস্থান করছে, যেটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এই প্রশ্নটি আসছে, এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভৌগোলিক পরিস্থিতি থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটি আসতে পারে। তোমরা অ্যান্সার করো 3 নম্বরে অ্যান্সার কি হবে। তাহলে তোমরা যারা অ্যান্সার করছো, তাহলে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে ফরিদপুর জেলার উপর দিয়ে আমাদের যে কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা যে রেখাটি আছে সেটি ছেদ করেছে। সো এরপরে আমাদের যে এমসিকিউটি আছে, আমরা যদি এমসিকিউটি দেখি, আচ্ছা তাহলে এখন লক্ষ্য করো, আমরা আমাদের যে অংশে ছিলাম বাংলাদেশ অংশের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে এই যে আমরা যে বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশে কিন্তু একটা বর্ডার লাইন আছে, রাইট। আমরা সবাই জানি বাংলাদেশে একটা বর্ডার লাইন আছে। তাহলে এই বর্ডার লাইন থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, যে বাংলাদেশের হচ্ছে সীমান্ত। তাহলে তোমরা বলো তো বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে? আমরা জানি আমাদের বাংলাদেশের 3 দিকে ভারত অবস্থিত। এইদিকে ভারত আছে, আমরা যদি এটাকে ইন দিয়ে চিহ্নিত করি, আমাদের পশ্চিম দিকে ভারত আছে, পূব দিকেও ভারত আছে, এমনকি আমাদের উত্তর দিকে ভারত আছে, এমনকি আমাদের যেই পূর্ব দিকেও ভারত অবস্থান করছে। তাহলে বাংলাদেশের 3 দিকে ভারত অবস্থান করছে। এবং বাংলাদেশের আমাদের যেই কক্সবাজার জেলা আছে, কক্সবাজার এবং রাঙামাটি জেলা, এটা এই সাইডে যে এরিয়া আছে, এখানে আমাদের মায়ানমার অবস্থান করছে। এখানে আমাদের হচ্ছে মায়ানমার অবস্থান করছে। তাহলে এই বাংলাদেশে দেখো, বাংলাদেশের কিন্তু সীমান্ত আছে। এখান থেকে একটা হট টপিক হচ্ছে, দেখো সীমান্তবর্তী যে জেলাগুলো আছে, মনে রাখবা বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলা আছে, এই জেলার সংখ্যা হচ্ছে 32টি। খুব ভালো করে মনে রাখো, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, খুব ভালো করে মনে রাখবা। তার ভেতরে 2টা বিভাগ। দেখো আমাদের বিভাগ কয়টি? আমাদের প্রশাসনিক বিভাগ হচ্ছে 8টি। তোমার অ্যাডমিশনে প্রশ্ন আসবে না বিভাগ কয়টি, এমনকি কোন বিভাগে কয়টি জেলা আছে এটা থেকেও তোমার কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে কোথা থেকে? প্রশ্ন আসবে হচ্ছে কোন বিভাগের সাথে কোনো দেশের সীমান্ত নেই, এরকম প্রশ্ন আসবে। তাহলে আমাদের যেই ঢাকা আছে, যেটা বাংলাদেশের সেন্টারে অবস্থান করছে, এবং ঢাকার পরই আমাদের দক্ষিণাংশে যে বরিশাল আছে, এখানে যে ঢাকা অবস্থান করছে এবং এখানে যে বরিশাল অবস্থান করছে, এই 2টা বিভাগের কোনো দেশের সাথে সীমান্ত নাই। সো তোমার অ্যাডমিশনে আসবে ব্যতিক্রম ধর্মী যে তথ্যগুলো আছে, এখান থেকে তোমার অ্যাডমিশনে প্রশ্ন আসবে। তাহলে তোমার এই যে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের সাথে কোনো দেশের সীমান্ত নাই। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য মনে রাখবা। একইভাবে আমাদের যে রাঙামাটি জেলা আছে, মনে রাখবা এখানে যে আমাদের রাঙামাটি জেলা আছে, আর দিয়ে যদি আমরা চিহ্নিত করি, এই রাঙামাটি এমন একটা জেলা, এই রাঙামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার, ঠিক আছে, এই ভারত, ইন্ডিয়া এবং মায়ানমার 2টা দেশেরই সীমান্ত আছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি এমন একটি জেলা যার সাথে ভারত এবং মায়ানমার 2টা দেশের সীমান্ত আছে, এবং ঢাকা এবং বরিশাল হচ্ছে এমন 2টি বিভাগ যে বিভাগের কোনো দেশের সাথেই সীমান্ত নেই। ওকে, ভালো করে মনে রাখবা। এবং দেখো আমাদের বাংলাদেশের যতগুলো বিভাগ আছে এবং যতগুলো জেলা আছে, তার ভিতরে কোনটি ছোট এবং কোনটি বড় তোমরা কি বলতে পারবা? যে বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি? ঠিক আছে, আমরা যদি বিভাগের কথা বলি, তাহলে বাংলাদেশের সব থেকে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আমাদের এখানে যে ময়মনসিংহ বিভাগ আছে, যেটাকে ময়মনসিংহ বলা হয়, ময়মনসিংহ, এটা হচ্ছে সব থেকে ছোট বিভাগ। এবং সব থেকে বড় বিভাগ হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগ। আমাদের এখানে যে চট্টগ্রাম বিভাগ আছে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় বিভাগ। সো তোমার প্রশ্ন আসবে এরকম, কোনটা ছোট, কোনটা সব থেকে বড়, কোনটা হচ্ছে যে ব্যতিক্রম তথ্য আছে কোনটি, এই সকল অংশ থেকে তোমার অ্যাডমিশনের প্রশ্ন আসবে। তোমার প্রশ্ন আসবে না ময়মনসিংহ বিভাগের আয়তন কত, তোমার প্রশ্ন আসবে না
ঢাকা বিভাগের জেলা কয়টি, এই ধরনের প্রশ্নগুলো তোমার আসবে না। সো এই ধরনের সংখ্যাবাচক বা সালবাচক প্রশ্নগুলো বেশি বেশি পড়ে কোনোভাবেই তোমার ব্রেনে প্রেশার সৃষ্টি করা যাবে না। তোমাকে বাছাই করে পড়তে হবে যেগুলো তোমার অ্যাডমিশনে আসতে পারে, আর যে কোনগুলো আসবে সেইগুলো আমি তোমাকে ক্লাসে 1 বাই 1 আইডেন্টিফাই করে দিব এবং ক্লাস শেষে তোমাকে নোট প্রোভাইড করব যে সকল তথ্যগুলো আসতে পারে। অর্থাৎ যে সকল তথ্যগুলো আসতে পারে সকল তথ্য দিয়ে পরিপূর্ণ, অর্থাৎ পূর্ণাঙ্গ প্রস্তুতি, যে তোমাকে যে বইগুলো সাজেস্ট করছে বইগুলো পড়বা, পাশাপাশি এই নোটটা যদি পড়তে পারো, তোমার বই না পড়লেও চলবে, জাস্ট নোটগুলো পড়লেই তোমার চান্স 100% নিশ্চিত হয়ে যাবে। তোমরা যারা অ্যান্সার করছো তোমাদের সবার অ্যান্সার অ্যাকুরেট আছে, যে আমাদের 2টি বিভাগ পুরো বাংলাদেশে, 2টি বিভাগের সাথে কোনো দেশের সীমান্ত নাই এবং রাঙামাটি এমন একটি জেলা যার 2টি দেশের সাথে সীমান্ত আছে। এখন লক্ষ্য করো, তোমরা যখন জিকে পড়বা তখন একটা বিষয় নিয়ে তোমাদের খুব কনফিউশন হবে, সেটা হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে যেই সীমান্তগুলো আছে, ঠিক আছে, বাংলাদেশে যে সীমান্তগুলো আছে, সীমান্তগুলোর ভেতরে যে 2 ধরনের সংখ্যা পাবা তোমরা। একটা হচ্ছে মাধ্যমিক বই, ঠিক আছে, যে মাধ্যমিক ভূগোল বই, এসএসসি পর্যায়ে যে বইগুলা, আরেকটা হচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশ বা অর্থনৈতিক সমীক্ষা, এই ধরনের তথ্যগুলা। যেমন ধরো আমরা যদি বলি আমাদের এই যে বাংলাদেশ যেটা আছে, যে আমাদের যে ভারতের সাথে সীমান্ত রেখা কতটুকু, আমরা যদি বলি যে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রেখা আছে এটা কতটুকু, যেটা হচ্ছে আমাদের মাধ্যমিক যে ভূগোল বই আছে এখানে বলা হচ্ছে 3715 কিলোমিটার, ঠিক আছে। মাধ্যমিক ভূগোল বইয়ে বলা হচ্ছে যে আমাদের ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত আছে এটা হচ্ছে 3715 কিলোমিটার, যেখানে আমাদের বিজিবি তথ্য অনুযায়ী 4156 কিলোমিটার। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি এইটা পড়বো নাকি এইটা পড়বো, রাইট? মনে রাখবা, কখনোই কোনো ভার্সিটি অ্যাডমিশনে যে সকল 2টা করে ইনফরমেশন আছে, এখান থেকে 2টা ইনফরমেশনই একটা এমসিকিউতে থাকবে না, 2টা ইনফরমেশনই একটা এমসিকিউতে থাকবে না, যে কোনো একটি ইনফরমেশন থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মাধ্যমিক ভূগোল বইয়ে যে তথ্য আছে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ আমাদের এসএসসি পর্যায়ের ভূগোল বইয়ে যে তথ্যগুলো দেওয়া থাকে এই তথ্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ এই বইগুলো বোর্ড থেকে তৈরি করা হয়। সো চেষ্টা করবা 2টা তথ্যই পড়ার, এবং মাধ্যমিক ভূগোল বইয়ের যে তথ্যটি আছে আয়তন, অবস্থান রিলেটেড বা ক্ষেত্রফল রিলেটেড যে অবস্থানগুলো আছে বা দূরত্ব রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, মাধ্যমিক ভূগোল বইটা ফলো করবা বেশি, ওইটাই বেশি গ্রান্ট করা হয়। সো এরপর দেখো, আর তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, তোমাদেরকে আমি বারবার বলছি যে অ্যাডমিশনের আগে জিকে বই যখন পড়বা, তোমার কাছে যদি অন্য কোনো বই থাকে, MP3 থাকতে পারে তোমার কাছে, বা হচ্ছে আমাদের বিশ্ব বই থাকতে পারে, বা আজকের বিশ্ব থাকতে পারে, বা একের ভিতর সব, এই ধরনের অনেক বই আছে জিকে, যে কোনো বই তোমার কাছে থাকতে পারে। তুমি কোনোভাবেই বইয়ের তথ্যগুলো মুখস্থ করার চেষ্টা করবা না। আবারও বলছি, কোনোভাবেই বইয়ের তথ্যগুলো মুখস্থ করার চেষ্টা করবা না। বইয়ের তথ্যগুলো তুমি রিডিং পড়বা, শুধু রিডিং পড়বা, 7 দিন পড়বা, সেই 7 দিন যা পড়েছো রিভিশন দিবা, এইভাবে তুমি তোমার ব্রেনে ব্লুপ্রিন্ট সৃষ্টি করবা। কারণ তোমার অ্যাডমিশনে তোমাকে জানতে চাওয়া হবে না যে বাংলাদেশের রাজধানী কি, এরকম ভাবে জানতে চাওয়া হবে না, বা তোমাকে বলা হবে না যে ইরানের রাজধানীর নাম কি, এভাবে তোমাকে জানতে চাওয়া হবে না। এভাবে প্রশ্ন থাকবে কিন্তু 4টা অপশন তোমাকে থাকবে, অর্থাৎ তোমার উত্তরটা তোমার সামনেই থাকবে। সো তোমার দরকার হলো ব্রেনে একটা ব্লুপ্রিন্ট তৈরি করা, যেন উত্তরটা দেখলেই তোমার একটা ব্লিঙ্ক আসে ব্রেনের ভিতরে, একটা সিগন্যাল আসে, এতটুকু তোমাকে পড়লেই হবে। তোমাকে মুখস্থ করে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, এভাবে তোমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। সো আমি বারবার বলছি, একদমই মুখস্থ করবা না, জাস্ট ব্লুপ্রিন্ট তৈরি করো, রিডিং পরে ব্রেনের ভিতরে একটা ব্লুপ্রিন্ট তৈরি করো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা বিষয় বলি, তোমরা যারা জিকে পড়ছো বা জিকে প্রিপারেশন নিতে যাচ্ছ, লক্ষ্য করো, জিকে পড়ার একটা স্ট্র্যাটেজি আছে, জিকে পড়ার একটা টেকনিক আছে। এই টেকনিকের বাইরে পড়লে তোমার কোনোভাবে কমপ্লিট হবে না। দেখো, যারা প্রিভিয়াস ক্লাসটি করেছো, জিকে প্রথম ক্লাসটি, সেখানে আমি তোমাদেরকে কিছু টপিক আইডেন্টিফাই করে দিয়েছিলাম। একইভাবে অনলাইনে যে সকল প্ল্যাটফর্মগুলো আছে, ইউটিউবে যে চ্যানেলগুলো আছে, যে ভিডিওগুলো আছে, এখানে তুমি যদি সার্চ করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিকে কোন বিষয়গুলো পড়তে হবে, তোমাকে অনেক টপিক বলে দিবে, অনেক কিছু বলে দিবে। কিন্তু তুমি আমার কথা হোক, অন্য একজন টিচারের কথা হোক, অন্য কোনো কোচিং এর কথা হোক, এগুলো শুনে যদি তুমি শুধু টপিকের নাম ধরে ধরে পড়ো, কোনোভাবেই তোমার প্রস্তুতি 100% হবে না বা 90% হবে না। তাহলে কিভাবে পড়তে হবে, রাইট? তোমাকে পড়তে হবে, তুমি যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিবে, সেটা হতে পারে অভ্যাসের প্রশ্ন ব্যাংক, সেটা হতে পারে ফোকাসের প্রশ্ন ব্যাংক, সেটা হতে পারে জয়কলির প্রশ্ন ব্যাংক, সেটা হতে পারে অভিযাত্রীর প্রশ্ন ব্যাংক, যে কোনো কোম্পানির
যে কোনো কোম্পানির একটা প্রশ্ন ব্যাংক তুমি নিবে, যেখানে বাংলা, ইংলিশ, জিকে তিনটেরই প্রশ্ন থাকবে। এবার তুমি যেটা করবে, জিকের যে অংশটি আছে, তুমি ধরো রিসেন্ট যে এক্সাম হয়েছে 2024-25, ঠিক আছে, এই 2024-25 থেকে শুরু করে 2008-9 পর্যন্ত, ঠিক আছে, অর্থাৎ বিগত 15 থেকে 16 বছরের। সব থেকে ভালো হয় তুমি যদি বিগত 20 থেকে 25 বছর নিতে পারো। বিগত 20 থেকে 25 বছরের যত প্রশ্ন আছে, বিগত 20 থেকে 25 বছরের যত জিকে প্রশ্ন আছে, এগুলো তুমি দেখবা। কিভাবে দেখবা? সিস্টেম আছে। ধরো তুমি জিকে প্রশ্ন বের করেছো, যেমন আমরা কিছুক্ষণ আগে যে জিকে গুলো অ্যান্সার করলাম, এমন একটা প্রশ্ন তোমার সামনে যখন জিকে প্রশ্নগুলো থাকবে, এখন তুমি বলতে পারো যে কিছু কিছু বইয়ে তো অ্যান্সার করাই থাকে, আলাদা আলাদা করে ভাগ করা থাকে, ওগুলো পড়লেই তো হয়ে যায়। সব বইয়ে আলাদা করা থাকে, কিন্তু আলাদা করা আর একটা প্রশ্ন একদম সেট ধরা 100 মার্কের প্রশ্ন তোমার সামনে রয়েছে, এটা পড়া মানে তোমার হচ্ছে একদম এক্সামের মতো করে নিজেকে একটা প্রশ্নের সম্মুখীন করা। এই তোমাকে প্রশ্নের সম্মুখীন করতে হবে, করে তুমি ধরো এই প্রশ্নটা তোমার সামনে পড়ছে, যে তুমি দেখলে যে 2019-20 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি আসছে, বা তুমি যখন ঢাবির প্রস্তুতি নিও, ধরো ঢাবির কোনো একটা সালে আসছে, তুমি বললে বাংলাদেশে কোন জায়গায় কর্কটক্রান্তি রেখা অবস্থিত, তাহলে তুমি বুঝতে পারছো, তখন তুমি একটা পয়েন্ট লিখবা এভাবে, যে 1 নম্বর পয়েন্ট, বাংলাদেশের অক্ষরেখা, ঠিক আছে, এইভাবে তুমি একটা টপিকের নাম লিখলে যে বাংলাদেশের অক্ষরেখা, অর্থাৎ এখানে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা থেকে একটা প্রশ্ন আসছে। এবার এর পাশে তুমি এইভাবে একটা স্টার দিবা। এবার তুমি পরের বছর চলে যাবা, মানে তুমি এইভাবে অ্যান্সার করবে। ধরো এরপরে আরেকটা প্রশ্ন আসলে, যেখানে হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে তুমি একটা প্রশ্ন পেয়েছো, তুমি লিখবা 2। ধরো এরপরে 4 নম্বর প্রশ্ন আসছে যে এত নম্বর সংশোধনী কোন সরকারের সময় করা হয়েছিল, তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে সংশোধনী থেকে প্রশ্ন আসছে, তুমি লিখবা হলো সংবিধান, লিখে পাশে একটা স্টার দিবা। এভাবে তুমি একটা একটা করে পড়বা। ধরো তারপরে আসছে হলো যে খুলনা বিভাগ হচ্ছে কত নম্বর সেক্টরে অবস্থিত ছিল, বা খুলনা জেলা বা যশোর জেলা কত নম্বর সেক্টরে অবস্থিত ছিল, তখন তুমি তাহলে লিখবা সেক্টর লিখে তার পাশে একটা স্টার দিবা। এভাবে তুমি বিগত 25 বছরে যত প্রশ্ন আসছে সবগুলো অ্যানালাইসিস করবা। তখন দেখবা, ধরো তুমি পরের বছর কোনো অক্ষরেখা থেকে প্রশ্ন পাওনি, তারপরের বছর একটা প্রশ্ন পেয়েছো, তখন তুমি যেটা করবা, এই যে পাশে একটা স্টার দিয়েছো, তার পাশে আরেকটা স্টার দিবা। ধরো সংবিধান থেকে পরের বছর আবার আসছে, তার পাশে আরেকটা স্টার দিবা। সেক্টর থেকে তারপরের বছর আসে নাই, তারপরের বছর আসছে, তাহলে আরেকটা স্টার দিবা। এইভাবে তুমি নিজের হাতে, ভালো করে শোনো, নিজের হাতে নিজে পরিশ্রম করে প্রতিটা একদম 25 বছর, বিগত 25 বছরে যতগুলো জিকে প্রশ্ন আসছে সবগুলো যদি তুমি এইভাবে টপিক ওয়াইজ মার্ক করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তারেক গ্যারান্টি দিচ্ছি, তোমার অ্যাডমিশনের চান্স হবে। এমনকি তোমার দ্বিতীয় আর কোনো গাইডলাইনের প্রয়োজন হবে না। কিভাবে হচ্ছে বিষয়টা দেখো, তুমি যখন প্রতিটা প্রশ্ন দেখছো, আমি তোমাকে যদি বলি যে সংবিধান তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সংবিধান থেকে ভার্সিটিতে প্রতি বছর প্রশ্ন আসে, তোমাকে পড়তে হবে, তুমি কিন্তু এইটা বুঝতে পারলে না সংবিধান থেকে প্রশ্নটা কিভাবে আসে, কোন জায়গা থেকে আসে, মানে কিভাবে আমাকে ঘুরিয়ে প্রশ্ন দিয়ে দিবে, এটা কিন্তু তোমাকে বলে বোঝানো সম্ভব না। তোমাকে সরাসরি প্রশ্নটি দেখতে হবে। আর যখন তুমি নিজে প্রতিটা এমসিকিউ এইভাবে অ্যানালাইসিস করছো এবং পাশে স্টার দিচ্ছ, যেটা রিপিট হয়েছে, এভাবে স্টার দিতে দিতে যাবা, যেগুলো রিপিট হবে, তার মানে 3-4টা স্টার, মানে এই সংবিধান থেকে 4 বছর প্রশ্ন এসেছে, তখন তুমি জেনে যাবা যে হ্যাঁ, সংবিধান থেকে 4 বছর প্রশ্ন এসেছে এবং 4 বছর এইভাবে প্রশ্ন এসেছে। তাহলে তুমি এবার যখন সংবিধানের অংশটা পড়বা অ্যাডমিশনে প্রিপারেশন নেওয়ার জন্য, তখন কিন্তু তুমি নিজেই বুঝতে পারবা যে আমাকে কি সাল পড়তে হবে, না আমাকে নাম পড়তে হবে, না আমাকে ব্যতিক্রম বিষয়গুলো পড়তে হবে। এটা হচ্ছে অ্যাডমিশনে পড়ার বেস্ট স্ট্র্যাটেজি, একদম বেস্ট। যে কেউ ধরো সে কিছুই পারে না, বা তুমি ধরো কিছুই পারো না, তুমিও যদি এভাবে স্ট্র্যাটেজিক ভাবে বিগত 25 বছরের জিকে প্রশ্ন নিজের হাতে অ্যানালাইসিস করো, তাহলে তোমার ভার্সিটিতে চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না। আর তোমার আমার ভিডিও আর দেখার প্রয়োজন পড়বে না, ইউটিউবেরও কোনো ভিডিও কখনোই দেখার প্রয়োজন পড়বে না। তুমি তখন নিজে একজন মাস্টার হয়ে যাবা, যে আসলে তোমার ব্রেনের ভিতরে সবগুলো থাকবে, কোন বছর কি প্রশ্ন হয়েছে,
কোন জায়গা থেকে প্রশ্ন এসে কোনটা পড়া লাগবে না কোনটা পড়া লাগবে তুমি নিজেই বলতে পারবে, তুমি বুঝতে পারবে না যে কখন তুমি সবকিছু জেনে গেছো। তারপরে কাজ কি, এই যে তুমি যে স্টার মার্ক করেছো, যেটা দেখো বেশি স্টার পড়েছে, তার মানে এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, এটা থেকে পরের বস্তুর প্রশ্ন আসবেই। এখন এটা আমি কিভাবে জানলাম, আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি আমিও তখন এইভাবে প্রতিটা টপিক মানে প্রতিটা যে সাল আছে সালের প্রশ্নগুলো মার্ক করে করে পড়েছি। মার্ক করার পরে আমি অ্যানালাইসিস করে পড়া শুরু করেছি। আগে আমি জিকে রিডিং পড়া শুরু করি নাই, আগে আমি অ্যানালাইসিস করছি। আমার কত সময় লাগছিল, আমার হচ্ছে 2 দিন সময় লাগছিল, ঠিক আছে। 2 দিন সময়ের ভেতরে আমি ফুল 25 বছরের যত জিকে তথ্য ছিল সবগুলো আমি এভাবে অ্যানালাইসিস করে তারপরে আমি পড়া শুরু করেছিলাম। সো তোমরা যারা চাচ্ছ যে আমি আমার ভার্সিটিতে চান্স পাওয়া 100% নিশ্চিত করতে চাই, জিকেতে কিন্তু মার্ক হিউজ, 40 মার্ক, বুঝতে পারছো? জিকেতে হলো 40 মার্ক। তাহলে এই 40 মার্ক তুমি যদি নিশ্চিত করতে চাও, কিছু ইউনিভার্সিটিতে 40, কিছু ইউনিভার্সিটিতে 30, ঠিক আছে, 30 আছে, 40ও আছে। সো বাংলা ইংলিশ থেকে জিকেতে এমসিকিউর মার্ক বেশি। সো এটা যদি তুমি নিশ্চিত করতে চাও তোমাকে স্ট্যাটিস্টিক ভাবে পড়তে হবে, আর তুমি যদি এইভাবে পড়তে পারো তুমি নিশ্চিত ভাবে চান্স পাও, তোমার চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না। 2 দিন মানে কিন্তু 48 ঘন্টা না, 2 দিন মানে হচ্ছে এখানে আমার সর্বোচ্চ হয়তো 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছিল। সো তোমরা যদি একাধারে যদি লিখে কমপ্লিট করতে পারো তোমার 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আর তুমি যদি ভেঙে ভেঙে করো যে আজকে 3 ঘন্টা করলাম কালকে 3 ঘন্টা করলাম, তাহলে তোমাকে 2 থেকে 3 দিনের ভিতরে এই অ্যানালাইসিসটা কমপ্লিট হয়ে যাবে। একইভাবে তুমি যদি বাংলা ইংলিশ অ্যানালাইসিস করতে পারো, বাংলা ইংলিশও তোমার অল ক্লিয়ার হয়ে যাবে। তোমার আর কখনো দ্বিতীয় কোনো গাইডলাইন ভিডিও দেখার কোনো প্রয়োজন পড়বে না, তখন তোমাকে শুধু পড়তে হবে। তুমি নিজেই বলতে পারবে যে আমার কি পড়তে হবে, তুমি নিজেই বলতে পারবা। তোমার কোচিং এর টিচারের উপর নির্ভরশীল হওয়া লাগবে না, আমার পরেও নির্ভরশীল হওয়া লাগবে না, বা ইউটিউবের কোনো স্যারের কাছেও নির্ভরশীল হওয়া লাগবে না। তুমি নিজেই বুঝতে পারবা যে কতটুকু অংশ তোমাকে পড়তে হবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ধরি, এটা বলতে পারবা, দেখি কে কে বলতে পারো। দেখো এখানে গুরুত্বপূর্ণ 3টা এমসিকিউ আছে। বাংলাদেশের কোন জেলা ভারত ও মিয়ানমারের উভয় সীমান্তের সাথে যুক্ত হয়েছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? দেখো এই ধরনের প্রশ্ন ভার্সিটিতে আসে না, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে। এরপরে হচ্ছে সর্বশেষ প্রশ্ন, আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? দ্রুত অ্যান্সার করে ফেলো, 1, 2 এবং 3 নম্বর যে এমসিকিউ এখানে আছে দ্রুত অ্যান্সার করে ফেলো তোমরা। আশা করছি তোমরা সবাই এটা অ্যান্সার করতে পারবা। নাদিয়া মাহমুদ 2 এর খ, সুমায়া আক্তার 3 খ। ওকে, ভেরি গুড, তোমরা সবাই রাইট অ্যান্সার করছো। যে আমাদের যে তথ্যগুলো এখানে আছে আমরা যদি রাইট অ্যান্সার দেখি, তাহলে আমাদের বাংলাদেশের রাঙ্গামাটি এমন একটা জেলা যেটা ভারত এবং মিয়ানমার উভয় সীমান্তের সাথে যুক্ত আছে। দেখো এই ধরনের ব্যতিক্রম তথ্যগুলো আসবে, তোমার আসবে না যে ভারতের সাথে সীমান্ত রেখা কত কিলোমিটার, বা তোমার ভারতের আয়তন কত কিলোমিটার, বা কক্সবাজারের আয়তন কত কিলোমিটার, এই ধরনের প্রশ্নগুলো তোমার আসবে না, বা চট্টগ্রামের বিভাগ কয়টি, এই ধরনের প্রশ্ন তোমার অ্যাডমিশনে আসবে না। সো এইগুলো নিয়ে তোমাকে টেনশন করার কিছু নাই। এবার প্রশাসনিক বিভাগ আমরা সবাই জানি এটা 8টি, এবং সর্বশেষ হচ্ছে 23-24 সালের তথ্য অনুযায়ী সব থেকে ছোট বিভাগ হচ্ছে আমাদের ময়মনসিংহ। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস আর বর্ধিত করবো না, নেক্সট ক্লাসে আমরা বাংলাদেশের বিষয়গুলি যে বাকি অংশগুলো আছে, বাংলাদেশের বিষয় বিশেষ করে ইতিহাসে যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে তোমরা ভয় পাও, এগুলোর হচ্ছে বিভিন্ন মুঘল সম্রাটের নাম কিভাবে সহজে মনে রাখা যায়, তারপরে যে ঢাকার নাম পরিবর্তন হয়েছে কতবার, বা কে কে পরিবর্তন করেছে, এগুলো বিভিন্ন ছন্দের সাহায্যে আমরা মনে রাখার চেষ্টা করব, এবং এটার পিছনে যে ইতিহাস আছে সেটা আমরা জানবো। তাহলে আমরা সহজে এটা মনে রাখতে পারবো, আমাদের মুখস্থ করা লাগবে না, গল্প আকারে আমরা মনে রাখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।